স্বাস্থ্যই সম্পদ, না বুঝে চললে হাজারো বিপদ। মেনে চলুন চিকিৎসকের কথা, সুস্থ থাকার সঠিক বার্তা। কিডনি যদি না থাকে ভালো, তাহলে কিন্তু জীবন গেল, তা সে ধনী হোক বা দরিদ্র হোক। কেননা শরীরের এই একমাত্র অর্গান যা আপনার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত বিরামহীন কাজ করে চলে। অথচ মানুষ এই কিডনি নিয়ে খুব কমই সচেতন, যা নিঃশব্দে ডেকে আনে মৃত্যু বা মরণ। আজ বিশ্ব কিডনি দিবসে মানুষকে সচেতন করতে বঙ্গবার্তার কিডনি কথা, সেই কথাই জানাচ্ছেন বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ধন্বন্তরী চিকিৎসক সৌভিক সুরাল। আমরা সাধারণ মানুষরা সবসময় লিভার, হার্ট এইসব সম্বন্ধে অনেকটা অবগত থাকি, কিন্তু কিডনিটা এত ইম্পর্ট্যান্ট অর্গান, যেটাকে আমি বলি অ্যামেজিং অর্গান। তাদের সম্বন্ধে দুটো কিডনি থাকে আপনারা জানেন, কিন্তু তাদের সম্বন্ধে আইডিয়াটা খুবই কম। তো আমরা যে ওয়ার্ল্ড কিডনি ডেটা প্রতি বছর সেকেন্ড থার্সডে অফ মার্চ পালন করছি, তার মেন উদ্দেশ্যই হচ্ছে সাধারণ মানুষকে বা যারা কেয়ার গিভার্স, যারা নার্সিং স্টাফ বা জুনিয়র ডক্টর, সবাইকে অবগত করা কিডনির কারণ, অসুখের কারণ কি, কিডনির ফাংশনগুলো কি কি, এবং কি করলে আমরা আর্লি স্টেজে ডায়াগনোসিস করতে পারবো, এবং যে স্টেজে আমরা ডায়াগনোসিস করলে কখনোই, যেটা বললেন, ডায়ালিসিস বা কিডনি ট্রান্সপ্লান্টেশনের স্টেজে পেশেন্ট যাবে না, সেই জিনিসটাকে করা। আপনারা শুনে অবাক হবেন যে কিডনি কিন্তু প্রতিদিন 200 লিটার মানে প্রায় 20 বালতি ব্লাডকে ক্লিন করছে। আমাদের শরীর না একটা ফ্যাক্টরির মতো। আমরা হাঁটছি, চলছি, বাচ্চাদের আদর করছি, অফিস যাচ্ছি, যেখানে যাই করি, আমাদের কিন্তু শরীরের কোষের মধ্যে মেটাবলিজম হচ্ছে। এই মেটাবলিজমগুলো যখন হচ্ছে, শরীরের দূষিত পদার্থগুলো তৈরি হচ্ছে, যেগুলোকে আমরা বলি ডিফারেন্ট টাইপস অফ টক্সিনস। না, মেন কাজটা হচ্ছে কিডনির একটা ছাঁকনির মতো এই টক্সিনগুলো বার করে দেওয়া। তাহলে কিডনি এই ছাঁকনির মতো কাজ করে শরীরের বিষাক্ত জিনিসগুলো বার করছে বলে আমাদের শরীরের অন্যান্য অর্গানগুলো সতেজ থাকছে, না হলে অন্য অর্গানগুলো আস্তে আস্তে ঝিমিয়ে পড়তো। তাই জন্য আমরা বলি কিডনি যদি ঘুমোতে যায়, তাহলে সারা শরীরই ঘুমোতে যায়। আমাদের শরীরে যে আরবিসি, যেটা রক্তকণিকা বলা হয়, এই যে এটা যে তৈরি, এটা কিন্তু কিডনি থেকে একটা হরমোন বেরোয় এরিথ্রোপয়েটিন, ওইটা গিয়ে বোন ম্যারোর ওপরে কাজ করে, তবেই আরবিসিগুলো তৈরি হয়। নইলে কী হতো, মানুষ অ্যানিমিক হয়ে যেত। ইনফ্যাক্ট অনেক সময় দেখা যাচ্ছে কিডনির অসুখে লোকে অ্যানিমিয়া নিয়ে হয়তো হিমাটোলজিস্ট বা জেনারেল মেডিসিনের লোকের কাছে যাচ্ছেন। এটা ছাড়া কিডনিই কিন্তু ব্লাড প্রেশারকে কন্ট্রোল রাখে। আমাদের যে এই ব্লাড প্রেশার কন্ট্রোল, এটা কিন্তু কিডনির অবদান। যার জন্য দেখা যায় যে যখন কিডনির অসুখ হচ্ছে, হঠাৎ ব্লাড প্রেশার ফ্লাকচুয়েট করছে, কারুর খুব বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে, এইরকম ইস্যুসগুলো হয়। এছাড়া আমাদের শরীরের যে হাড়, বোনস, যেটা আমাদেরকে মজবুত রাখে, সেই হাড়কে ঠিক রাখাটাও কিন্তু কিডনির কাজ। কিডনি থেকে আরেকটা হরমোন তৈরি হয়, যেটা শরীরের প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটাকে কন্ট্রোল করে, এবং এইগুলো কিডনির হাড়কে, মানে শরীরের হাড়কে খুব ভালো রাখে। এবং দেখা গেছে যে অনেক সময় কিডনির অসুখে শরীরে ব্যথা হচ্ছে, এবং লোকে হয়তো অর্থোপেডিশিয়ানের কাছে চলে গেছেন, কিন্তু ফাইনালি জানা যাচ্ছে অ্যাকচুয়ালি অসুখটা কিডনির ছিল। তাহলে জাস্ট টু সামারাইজ, আমি আবার বলবো, মেন কাজটা কিডনির হচ্ছে এক্সক্রিটরি ফাংশন, কিন্তু তার সাথে আরবিসি ফর্মেশন, বোনসকে হেলদি রাখা এবং ব্লাড প্রেশার কন্ট্রোল, এইগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট কাজ। মূলত দু প্রকার, একটা অ্যাকিউট কিডনি ইনজুরি আর একটা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ। অ্যাকিউট কিডনি ইনজুরি মানে কি হচ্ছে, হঠাৎ কিডনিটা কোনো কারণে, সেটা ইনফেকশন হোক, ওষুধ খাওয়ার জন্য হোক, ম্যালেরিয়া হোক, অথবা অন্য কোনো ডায়রিয়া হোক, হঠাৎ দুটো কিডনিরই ফাংশন কমে গেল। এগুলো যেমন অ্যাকিউট স্টেজে আসে, তেমনি এগুলোর কী হচ্ছে, এগুলো সঙ্গে সঙ্গে পেশেন্ট সিমটোমেটিক হচ্ছে, হয়তো ইউরিন কমে গেল বা অন্য কিছু কমপ্লেন হলো, ডাক্তারবাবুর কাছে খুব তাড়াতাড়ি পৌঁছচ্ছে। এবং অ্যাকিউট কিডনি ইনজুরি নিয়ে অনেকে আসেন, তারপর আস্তে আস্তে হয়তো ডায়ালিসিস লাগলো, কিন্তু একদম কমপ্লিটলি কিওর্ড হয়ে যান। Whereas if I talk about chronic kidney disease টা কিন্তু সাইলেন্ট কিলার। অনেক সময় দেখা যাচ্ছে, শুনলে অবাক হবেন, প্রায় 90% কিডনি কাজ করছে না, আমরা জানিই না, হঠাৎ টেস্ট করতে গিয়ে ধরা পড়লো, বা যখন ধরা পড়লো তখন হয়তো ওই একদম ডায়ালিসিসের কাছাকাছি স্টেজে বা ডায়ালিসিস স্টেজে চলে এসছেন, যখন আমরা ডায়ালিসিস বা ট্রান্সপ্লান্টেশন করা ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই।
আর্লি ডিটেকশনটা খুব ইম্পর্টেন্ট। ক্রনিক কিডনি ডিজিজে যদি আমি আর্লি স্টেজে ডিটেক্ট করতে পারি, তখন কিন্তু আমার হাতে উপায় আছে, কিছু লাইফস্টাইল মডিফিকেশন, কিছু ট্রিটমেন্ট আছে, যাতে আমি সেই স্টেজে অসুখটাকে আটকে দিতে পারবো বা কমপ্লিটলি কিওর করতে পারবো। তাহলে কোনো পেশেন্টকেই কোনো দিন আর ডায়ালিসিসের দিকে যেতে হবে না। তার জন্য আমার কিন্তু খুব দামি টেস্ট বা খুব কিছু ডিফিকাল্ট ওই ইনস্ট্রুমেন্ট লাগছে তা নয়, খুব সিম্পল টেস্ট, ইউরিন টেস্ট। ইউরিনটাকে আমরা কি বলি, শরীরের একটা আয়না। শুধু ইউরিন দেখে আমরা অনেক সময় বুঝে যাই কিডনির কি অসুখ আছে কি না আছে। তো ইউরিনে বিশেষ করে অ্যালবুমিন, বা অনেক সময় আমরা একটা টার্ম ইউজ করি অ্যালবুমিনের সাথে একটা ক্রিয়েটিনিন রেশিও, ACR, এই টেস্টটা করলেই আমরা বুঝে যাবো আমার কোনো কিডনির অসুখ আছে কি না। আর ক্রিয়েটিনিনটা আপনারা সবাই জানেন, কিন্তু ক্রিয়েটিনিন অ্যাকচুয়ালি যখন বাড়ে তখন কিন্তু অলরেডি প্রায় 50% কিডনি খারাপ হয়ে গেছে। তাহলে ক্রিয়েটিনিন বাড়ার আগে আমার একটা ক্যালকুলেশন আছে, যেটাকে বলে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, এস্টিমেটেড GFR, EGFR কথাটা আজকাল খুব লোকে ইউজ করছে। এইটা আমি যদি ক্রিয়েটিনিন থেকে পেশেন্টের বডি ওয়েট এবং বয়স থেকে ক্যালকুলেট করে নিতে পারি, তাহলে আমরা একদম পেশেন্ট কোন স্টেজে আছে বুঝতে পারবো। ধরুন আমি যদি নর্মাল GFR ধরি 120 to 90 হচ্ছে স্টেজ 1, 90 to 60 হচ্ছে স্টেজ 2, 60 to 30 হচ্ছে স্টেজ 3, 30 to 15 হচ্ছে স্টেজ 4 অ্যান্ড লেস দ্যান 15 হচ্ছে স্টেজ 5। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই সিম্পল ইউরিন, অ্যালবুমিন অ্যান্ড ক্রিয়েটিনিন টেস্ট করে EGFR ক্যালকুলেট করে আমি স্টেজ 1-2তে ডায়াগনোসিস করা, এবং সেই স্টেজে ট্রিট করে পেশেন্ট যাতে কোনো দিনই স্টেজ 3-4-এ না যেতে পারে। আইডিয়ালি বলবো আমি যদি সবার করা যায়, কিন্তু সেটা তো ইমপ্র্যাকটিক্যাল। তাহলে জানতে হবে হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টরস ফর ক্রনিক কিডনি ডিজিজ, কী হলে তাদের কিডনি ডিজিজ হওয়ার প্রবণতাটা বেশি। তার মধ্যে নাম্বার 1 আগে ডায়াবেটিস, যার ডায়াবেটিস আছে তার কিন্তু কিডনি ডিজিজ হওয়ার চান্স বেশি। হাই ব্লাড প্রেশার। নাম্বার 3 স্মোকিং। স্মোকিংয়ের ব্যাপারটা আমরা অনেকেই জানি না। স্মোকিং নিয়ে আমরা ভাবতাম হয়তো হার্টের ওপর চাপ দেয়, লাং ক্যান্সার করে, কিন্তু এখন দেখা গেছে যারা রেগুলার, মানে স্মোকিং শুধু নয়, এনি ফর্ম অফ টোব্যাকো, এরা কিন্তু এটা যারা কনজিউম করে তাদের কিন্তু কিডনির মধ্যে যে নেফ্রনগুলো ওগুলো ড্যামেজড হয়ে যায়। ওজন বেশি, ওজনকে কিন্তু কন্ট্রোল রাখা দরকার। ওজন যাদের বেশি থাকবে, যাদের বডি মাস ইন্ডেক্স মোর দ্যান 30 হয়, তাদের কিন্তু কিডনিগুলোর মধ্যে হাইপার ফিল্ট্রেশন হয়। তার মানে খুব বেশি ফিল্টার করতে হয় অতটা শরীরের ওজনকে নিয়ন্ত্রণ করার জন্য, এবং আস্তে আস্তে কিডনি কিন্তু ফেলিওরের দিকে চলে যায়। এছাড়া কাদের করবেন, যাদের বাড়িতে ফ্যামিলি হিস্ট্রি আছে কিডনির অসুখের। নিজের হয়তো আমার কিছু নেই, কিন্তু বাড়িতে বাবা মার কিডনির অসুখ ছিল, তাহলে এই যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে কিডনির অসুখের, তাদের কিন্তু স্ক্রিনিংগুলো করা দরকার। আর আরেকটা বলা হয়, যে কোনো লোক 50 বা 55 পেরিয়ে গেলে তার যেমন চুল সাদা হবে, অন্য ফিজিওলজিক্যাল চেঞ্জ হবে, তেমনি কিডনিতে একটু প্রবলেম হতে পারে। কাজেই প্রবাবলি 50 বা 55 পেরিয়ে গেলে তার কোনো সিমটমস না থাকলেও তার বছরে একবার করেই সিম্পল টেস্টগুলো, ইউরিন, অ্যালবুমিন, ক্রিয়েটিনিনটা করে নেওয়া দরকার। এইবার আমি আসবো থেরাপির দিকে। ডিটেলস থেরাপি তো ন্যাচারালি আমি বলবো না এখানে, কিন্তু এখন আমাদের হাতে অনেক ওষুধ এসছে, যেমন SGLT2 ইনহিবিটার্স, কিছু MRA বলে ওষুধ আছে, ACE ইনহিবিটার, ARB, এইসব গ্রুপের ড্রাগগুলো আছে, যেগুলো আর্লি স্টেজে দিলে কিন্তু ইউরিনের প্রোটিনটা আস্তে আস্তে কমে যায় এবং পেশেন্টের কিডনিটা ভালোর দিকে হতে থাকে। কিন্তু সবার জন্য বোঝাবার জন্য যেটা আমি বলবো, আবার সেই একই কথা, সুগার কন্ট্রোলে রাখতে হবে। শুধু ব্লাড ফাস্টিং PP দেখলে হবে না, হিমোগ্লোবিন A1C যেটা, সেটা শুড বি অলওয়েজ লেস দ্যান 6.5। নাম্বার 2 ব্লাড প্রেশার কন্ট্রোল। আমাদের অনেকের ধারণা আছে প্রেশারের ওষুধ ডাক্তারবাবু এত দিয়ে দিচ্ছেন, কিন্তু প্রেশারের ওষুধের জন্যই তো আমার কিডনি খারাপ হয়ে যাবে। নো, প্রেশারের ওষুধ একটা লাগে কি দুটো লাগে কি তিনটে লাগে, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। আমাদের অবজেক্টিভ হচ্ছে ব্লাড প্রেশার কন্ট্রোল শুড বি অপটিমাল। 130-80-র নিচে ব্লাড প্রেশারটাকে রাখতে হবে। 2, 3, 4 যাই ওষুধ রাখুক, ব্লাড প্রেশার যদি কন্ট্রোলে থাকে আমার কিডনি ভালো থাকবে। স্মোকিং তো আমি আগেই বলে দিলাম, চলবে না। কোলেস্টেরল যাদের বেশি থাকে, দেখা গেছে লিপিডসের থেকেও কিডনির অসুখ হয়, কাজেই লিপিডসগুলোকে কন্ট্রোল রাখতে হবে। ওয়েট একদম সঠিকভাবে রাখতে হবে, নিয়ন্ত্রণে রাখতে হবে। জাঙ্ক ফুড, প্রসেসড ফুড, এই যে ফুডগুলো আজকাল আমরা বাচ্চারাও খেয়ে ফেলছেন, না বড়োরাও দেখে খেয়ে ফেলছেন, সেটা কিন্তু চলবে না। কারণ প্রসেসড ফুডে সল্ট কন্টেন্ট বেশি থাকে, প্রিজারভেটিভ থাকে, যেগুলো লং টার্মে কিডনির জন্য ক্ষতিকারক। সল্টটা আমরা যেটা বললাম যে সল্ট খুব বেশি খাওয়া উচিত না। সল্ট শুধু ব্লাড প্রেশার বাড়ায় না, খুব হাই সল্ট ইনটেক থেকে দেখা গেছে কিডনির ওপরেও চাপ পড়তে পারে।
আরেকটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে ওভার দ্য কাউন্টার মেডিকেশনস। এই গেলাম ডাক্তারবাবুকে পেলাম না, গিয়ে একজন ফার্মাসিস্টকে বললাম যে আমার গায়ে হাত পায়ে ব্যথা হচ্ছে, উনিও একটু ব্যথার ওষুধ দিয়ে দিলেন। এই ব্যথার ওষুধ যদি আমরা খেতে থাকি, এটা কিন্তু অ্যাকিউট কিডনি ইনজুরি এবং ক্রনিক কিডনি ডিজিজ দুটোরই খুব কারণ। আর কতগুলো বলবো যেগুলো হয়তো অত কমন নয়, কিন্তু আমাদের কাছে বেশ কিছু পেশেন্ট এসছে, কিছু মিথ। এই যে ডায়াবেটিক পেশেন্ট, তাদের অনেকে বলেন যে ডায়াবেটিসটা হচ্ছে একটা মিষ্টি ওষুধ, মধুমেহ। তো যত তেতো জিনিস খাবে তত সুগার সেরে যাবে, যার জন্য অনেকে ডায়াবেটিক রোগীরা সকালে উঠে প্রচুর করলা চিবোতে থাকে। এইবার সবচেয়ে ইন্টারেস্টিং হলো একটা জিনিস, আপনারা জানেন যে বাইল, যেটা আমাদের বাইল যেটা শরীরে থাকে, পিত্ত যেটাকে বলে, সেই পিত্তটা হচ্ছে খুব তেতো জিনিস। তো মাঝখানে একটা রিউমার উঠেছিল, বড় মাছের কাঁচা পিত্ত যদি গিলে খাও সঙ্গে সঙ্গে সুগার ঠিক হয়ে যাবে। সুগার তো ঠিক হলোই না, লোকটি এলো কাঁচা মাছের পিত্ত প্রায় 3 কেজি বেচারা কাতলা মাছ তুলে খেয়েছে, লিভারও খারাপ, কিডনিও খারাপ। খুব কম কেস রিপোর্ট ছিল। আমরা যখন প্রথম পেশেন্ট দেখি সারা পৃথিবীতে এরকম মাত্র 4টে কেস রিপোর্ট ছিল, যার জন্য আমিও প্রথমে বুঝতে পারছিলাম না। পরে দেখা গেল সাইপ্রিনল বলে একটা অ্যালকোহল থাকে ওই গল ব্লাডারে, যেটা লিভার অ্যান্ড কিডনি টক্সিক। যাই হোক, সেই ভদ্রলোক তো 3-4টে ডায়ালিসিস হলো, তারপর বেঁচে গেলেন। তারপর 3-4 মাসের মধ্যে আরও 7 জন চলে এলো, এবং কেউ সুগার পেশেন্ট এবং কেউ যাদের সুগার না হয় তার জন্য কাঁচা মাছের পিত্ত খেয়ে চলে এলেন। যাই হোক, 7 জন হয়তো আমাদের এখানে এলেন, বা একটা ভালো সেন্টারে যারা পৌঁছচ্ছেন তারা ভালো হয়ে বাড়ি যাচ্ছেন, কিন্তু এরকম কত লোক ভালো সেন্টারে না পৌঁছলে তাদের কি হচ্ছে সেটা তো বলাই মুশকিল। এটা একটা মিথ, তো একটা কনসেপ্ট যে তেঁতো খেলে ভালো হয়ে যাবে, সেটা তো অ্যাকচুয়াল নয়। মানে তেঁতোটা আমরা বলি যে ডায়াবেটিসের পেশেন্ট সুগার আছে বলে একটু তেঁতো খেয়ে বোধহয় কাজ হবে। তেঁতো খেলে একমাত্র একটুখানি খিদে কমে যেতে পারে, তার জন্য লোকে যদি কম খায়, আর কোনো তেঁতোর ভালো এফেক্ট নেই। কাজেই তেঁতো খাওয়ার কোনো দরকার নেই। এইটা রোজই আমাদের জিজ্ঞেস করে লোকেরা, জল ডাক্তারবাবু কতটা খাবো? কেউ কেউ ওই বলেন সকালবেলায় উঠে 2 লিটার জল খায়, ব্যাস কিডনি ভালো থাকবে। এটা অ্যাকচুয়ালি ভুল ধারণা। আমাদের ব্রেন কিন্তু আমাদের জল খাওয়াটাকে কন্ট্রোল করে। আমার শরীরে কতটা জলের রিকোয়ারমেন্ট সেটা ব্রেন বলে দেয়। কাজে ধরুন আমরা এখানে একটা এসি রুমে বসে আছি, যদি সারাদিন আমি এখানে বসে থাকি, আমার ন্যাচারালি জলের দরকারটা অতটা বেশি না। আমার হয়তো 24 ঘন্টায় 2-2.5 লিটার জল খেলেই হবে। কিন্তু আপনি যদি বলেন গ্রামের দিকে সেই ভদ্রলোক কী করেন আমি জানি না, কিন্তু তিনি যদি খেতে কাজ করেন, তার মানে তিনি যদি চাষি ভাই আমাদের হন, তার কিন্তু অ্যাকচুয়ালি জলের রিকোয়ারমেন্টটা অনেক বেশি, কারণ তিনি কাজ করছেন, খাটছেন, ঘামছেন। মানে সব দিক দিয়ে আমাকে ডিহাইড্রেশনটাকে কিন্তু প্রিভেন্ট করতে হবে। ইনফ্যাক্ট এই সময় আমি একটা টার্ম বললো, যেহেতু আপনি কোশ্চেনটা করলেন, খুব ইন্টারেস্টিং। CKD-U বলে এখন একটা টার্ম হচ্ছে, ক্রনিক কিডনি ডিজিজ অফ আননোন অরিজিন। তার কারণ খুঁজতে গিয়ে কিন্তু দেখা গেছে ক্রনিক ডিহাইড্রেশন একটা কারণ। ইনফ্যাক্ট প্রথম দিকে মেক্সিকোতে খুব বেশি পাওয়া গেছিলো, এখন আমাদের গ্রামের দিকে যারা এইসব বেশি খাটছেন কিন্তু জলটা বেশি খাচ্ছেন না, তাদের দেখা গেছে ক্রনিক ডিহাইড্রেশন হতে হতে কিন্তু ক্রনিক কিডনি ডিজিজ হয়ে যাচ্ছে। কাজেই ইন এনি কেস ক্রনিক ডিহাইড্রেশনটাকে আমাকে অ্যাভয়েড করতে হবে, কিন্তু তার মানে এই নয় যে এক গাদা বেশি জল খেলে আমার কিডনি ভালো থাকবে। যেটা দরকার ব্রেন আমাদের বলে দেবে, এবং সেই হিসাবে যিনি সেডেন্টারি হ্যাবিট এসি রুমে থাকছেন তার হয়তো 2-2.5 লিটার সাফিসিয়েন্ট, কিন্তু যিনি আরও বেশি কাজ করছেন তার 4 লিটার। বাট 8 লিটার জল কারোরই খাওয়ার দরকার নেই, সেটা ভুল ধারণা। মেয়েদের ক্ষেত্রে না কতগুলো জিনিস আছে ইন্টারেস্টিং জিনিস, যেগুলো হচ্ছে যে SLE বলে একটা অসুখ আছে, লুপাস অসুখটা কিন্তু মেয়েদেরই বেশি দেখা যায়, ছেলেদের খুব কম দেখা যায়। এবং লুপাসটা একটা খুব ইম্পর্টেন্ট কজ অফ ক্রনিক কিডনি ডিজিজ বা ইভেন সামটাইমস অ্যাকিউট কিডনি ডিজিজ। এছাড়া প্রেগনেন্সি যে কন্ডিশন, যেটা সবারই হবে, সেক্ষেত্রে প্রেগনেন্সি জিনিসটা কিন্তু একটা রিনাল বলবো আমি, মানে যেখানে রিনাল প্রবলেম হওয়ার চান্স থাকে। এবং সেই জন্য দেখা যাচ্ছে প্রেগনেন্সির সময় যে ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, একটা প্রি-এক্লেম্পসিয়া বলে কথা আপনারা জানেন। প্রি-এক্লেম্পসিয়া যদি আনকন্ট্রোল থাকে, তার থেকে কিন্তু খুব অনেক সময় অ্যাকিউট কিডনি ইনজুরি হয়। সেই জন্য আমি মহিলাদের ক্ষেত্রে বলবো, প্রেগনেন্সির সময় যদি ব্লাড প্রেশার বাড়ে সেটাকে কিন্তু ইগনোর করলে হবে না। এবং অনেক সময় কী হয়, প্রেগনেন্সি শেষ হলো, বাচ্চা হয়ে গেল, তারপরে আর কেউ প্রেশারটা চেক করছেন না, এবং অনেকেই কিন্তু হয়তো 1 বছর পরে ল্যান্ড আপ করছেন ক্রনিক কিডনি ডিজিজ বা কিডনি ডিজিজ নিয়ে। তখন সমস্যাটা অল্প ছিল, কিন্তু পরে প্রেশারটা আর চেক করা হলো না বলে প্রেশারটা ভেতরে ভেতরে থেকে গেল। মানে এটাকে আমরা বলি প্রেগনেন্সি ইনডিউসড হাইপার টেনশন, কিন্তু যেটার কন্ট্রোলে থাকলো না। কাজেই প্রেগনেন্সির সময়ও সবাইকে ওয়াকিবহাল থাকতে হবে, যে যদি প্রেশার বেড়ে যায় বা ইউরিনে অ্যালবুমিন থাকে বা RBC থাকে, সেটাকে ফলো আপ করা দরকার। কিছু কিছু অসুখ, যেটা বললাম লুপাস, এইটা অনেক বেশি বলেই অ্যাকচুয়ালি মেয়েদের হয়।
সংক্ষেপে আমি এটাই বলবো যে কিডনি ডিজিজ ইজ ভেরি কমন। ইনফ্যাক্ট দেখা যাবে যদি 10 জন লোক বসে থাকে যাদের সিমটম নেই, তাদের মধ্যে একজনের কিডনি ডিজিজ থাকতে পারে। ইট ইজ ভেরি হার্মফুল। যেরকম বললাম, আমি যদি ট্রিটমেন্ট না হয় কিডনি ফেলিওর, ডায়ালিসিসে চলে যেতে পারে। সেই সাথে সাথে আমি কিন্তু আবার সেই আশ্বাসটা দেব, যদি আর্লি স্টেজে আমরা ডায়াগনোসিস করতে পারি তাহলে কিন্তু ইট ইজ কমপ্লিটলি কিওরেবল। কাজেই আমাদের সচেতন হতে হবে কিডনির অসুখের কী কী সমস্যা হতে পারে এবং কিভাবে আমরা আর্লি ডায়াগনোসিস করব। কী কী রিস্ক ফ্যাক্টর থাকলে তাদেরকে আমরা সিম্পল দু একটা টেস্ট করে, ইউরিন অ্যালবুমিন, ব্লাড ক্রিয়েটিনিন টেস্ট করে ডায়াগনোসিস করতে পারবো। এবং স্টেজ 1-2-তে ডায়াগনোসিস করে আমরা এমন ট্রিটমেন্ট দেবো যাতে তারা কোনো দিনই স্টেজ 3-4-5-এ না যান। কাজেই টেনশন করবেন না, কিন্তু সচেতন থাকুন।